জাতীয় রাজস্ব বোর্ড আমি তো আমার আমার যত অভিজ্ঞতা, যত বছরের এনবিআর এ কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে না তা কিন্তু বলা যাবে না। জাতীয় রাজস্ব বোর্ডের একটি কর গোয়েন্দা তদন্ত সেল আছে, আপনি জানেন, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এবং তার মাধ্যমে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন এই না, কর আমাদের ফাঁকি। প্রশ্ন হলো সেখানে যে তারা তাহলে কি করলো? আমি আসছি একটা কেস স্টাডিও তো করতে পারতো। জি, আমি আসছি। কর ফাঁকি এবং এই যে বিনিয়োগ কম দেখানো, এ ব্যাপারে সুনির্দিষ্ট আইন আছে এবং সেই আলোকে কিন্তু তদন্তগুলি করে এবং করার মাধ্যমে তারা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। এবং আপনি জানেন যে যখন আমরা 2007-08-এও আমরা দেখেছেন যে কর ফাঁকির বিরুদ্ধে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এটা কিন্তু ব্যাপক উদ্যোগ নিয়েছিল এবং অনেক সুফলও দেখিয়েছিল। আসলে এই ধরনের কর ফাঁকির বিষয়টি বা এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে যে কম অঙ্কের টাকাটা দেখানো হচ্ছে, এইটি যাচাই করা একটু সময়সাধ্য ব্যাপার। কারণ হচ্ছে প্রথমত রেজিস্ট্রেশন কস্ট আপনি যা দেখাচ্ছেন এবং এই রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট ডকুমেন্ট এবং আমাদের ডেটা তাৎক্ষণিকভাবে এনবিআর এর কাছে অ্যাভেলেবল হয় না আসলে। আমরা যখন পত্র-পত্রিকায় দেখি ইনভেস্টিগেশন তখন আমরা শুরু করি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রেটেড সিস্টেম নেই, আপনি জানেন, ডাটাটা ডিজিটাল ডাটা না, এনবিআর এর সেই সক্ষমতা অর্জন করতে পারেনি। এবং তৃতীয়ত যখন আপনি আমার সাথে যখন ট্রানজাকশন করবেন, যদি আমি থ্রু ব্যাংকিং চ্যানেল না যেয়ে যদি আমি ক্যাশ ট্রানজাকশনে যাই, তাহলে সেটাও কিন্তু এনবিআর এর পক্ষে ডিটেক্ট করা ভেরি ভেরি ডিফিকাল্ট। তো আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের বিনিয়োগ কর ফাঁকি, জমিতে কর ফাঁকি, অ্যাপার্টমেন্টে কর ফাঁকি, এটি এরকম উন্নয়নশীল দেশে সব দেশেই হয়, আগেও ছিল, এখনো আছে। যদি না আমরা এটাকে ডিটেক্ট করতে চাই, তাহলে আসলে এনবিআর কে সত্যিকার অর্থে একটা ডিজিটাল একটা এনবিআর তৈরি করতে হবে এবং একই সাথে আমরা আমাদের তো ডিজিটাল বাংলাদেশে আছি, আমরা তো জি ডিজিটাল বাংলাদেশে এখন বসবাস করছি। জি ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি, কিন্তু সত্যিকার অর্থে কি আমরা এনবিআর কে ডিজিটাল দেখছি? আমরা কি ভূমি রেজিস্ট্রেশন বলি, আমরা বিভিন্ন রেজিস্ট্রেশন রাজুক বলি বা অন্যান্য এজেন্সিগুলির আমরা কি নিবন্ধন প্রক্রিয়াগুলিকে সবকিছুগুলিকে আমরা ডিজিটাল দেখছি? আমরা দেখছি না। তাহলে আমাদের মনে হয়েছে যে দুটো জিনিস দরকার এখানে। একটি হচ্ছে যে একটা সামগ্রিক ডিজিটাল একটা নাকি ম্যানেজমেন্ট। এরকম যে আপনার প্রভাবশালীদের ক্ষেত্রে এনবিআর নীরব ভূমিকায় পালন করে? আমার কাছে মনে হয়নি সেটি। বিচ্ছিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হতেই পারে সেটি, কিন্তু এনবিআর যখন একটা কার্যকর পদক্ষেপ নিতে হয় তখন তাকে মানে ক্ষমতা ক্ষমতা প্রচুর ক্ষমতা আছে কিংবা বড় দায়িত্ব আছে, এমন কারো বিরুদ্ধে কি এনবিআর কখনই কোনো ব্যবস্থা নিয়েছে? নজির আছে? নিয়েছে 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 কি? তবে এনবিআর যেটা হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, সেটি হচ্ছে যে এনবিআর কে যখন কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তখন যথাযথ আইনানুগ তথ্য উপাত্ত এবং প্রমাণাদি লাগে। আমরা যখন একটা ক্যাশ বেস ইকোনমি যখন চলছে, যখন আপনি হাজার শত কোটি টাকা আপনি ক্যাশে ট্রানজেকশন করতে পারবেন এবং রেকর্ড যখন আপনার খুব অ্যাভেলেবল থাকবে না, তখন আইনের ফাঁক গলে কিন্তু এই ধরনের বিনিয়োগগুলিকে বের হয়ে যাওয়ার ঝুঁকি থাকবেই। এবং এই যারা আমাদের শক্তিশালী, যারা বিনিয়োগ কর ফাঁকি দিচ্ছেন, যারা বিনিয়োগ করছেন, বিনিয়োগ লুকাচ্ছেন, তাদের টেকনোলজি এত বেশি, তাদের বিভিন্ন আইনানুগ পন্থা এত বেশি, কৌশলী সংখ্যা বেশি, যে তারা সেই কৌশলী আইনের ফাঁক দিয়ে তারা বের হয়ে যেতে পারেন। আমার মনে হয় যে সমস্ত কর ফাঁকি রোধ করার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে এখন ভেবে দেখা দরকার আর কতদিন এই ক্যাশ বেস ইকোনমিটা রান করবে, কতদিন এইভাবে বিভিন্ন ডিজিটাল সিস্টেমের অনুপস্থিতি এখানে থাকবে, এনবিআর কতদিন পর্যন্ত ডিজিটালাইজেশনের বাইরে থাকবে। বাংলাদেশকে যদি আপনি, বাংলাদেশে বেশি না, আপনি সাব রেজিস্ট্রেশন অফিস, রাজুক, সিটি কর্পোরেশন, এরকম বিভিন্ন কিছু অল্প কিছু প্রতিষ্ঠানকেও যদি আপনি ডিজিটালাইজ করে এবং ইন্টিগ্রেটেড করে ফেলতে পারেন এবং একই সাথে একদম ক্যাশলেস সোসাইটি আমি বলবো না, কিন্তু এই ক্যাশ ট্রানজাকশনকে ডিসকারেজ করার জন্য আইনি কাঠামো যদি আপনি তৈরি করতে পারেন, ভারতেও তৈরি করেছে, সেটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলেই শুধুমাত্র সম্ভব হবে এই ধরনের কর ফাঁকি রোধ করা।